হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আজকে সকালটা একদম একা একা শুরু হয়েছে আমার আর ত্রিবের। গতকালকে যেহেতু সাত্বিকাকে নিয়ে মা আর পাপা হসপিটালে চলে গিয়েছে, তো হসপিটালেই তারা ছিল আর কি গতকালকেও। আজকেও হসপিটালেই আছে, হয়তো বা আজকে রিলিজ দিয়ে দিবে ওকে। যতটুকু জানতে পেরেছি ওর অবস্থা এখন আগে থেকে একেবারে ঠিক আছে। আর হচ্ছে টেস্ট যা করা হয়েছে সব কিছু নর্মালি এসেছে। তো যেটা আমরা ধারণা করছিলাম যে গ্যাসের পেনটাই ওর বেশি হয়, বা গ্যাসটা অনেক বেশি হয়ে যায় ওর, খাবার দাবারের একটু মেনটেনেন্স আনতে হবে। এটাই হচ্ছে আর কি ওর মেন প্রবলেমটা, গ্যাসের প্রবলেম। সো এটার জন্য আরও ইন ডিটেলসে যখন মেডিকেল ভিসা দেবে ইন্ডিয়াতে, তো অবশ্যই ওকে নিয়ে যাওয়া হবে। তখন ইন ডিটেলসে আরও জানা যাবে যে আসলে এছাড়াও কোনো প্রবলেম আছে কি না বা কী বিষয়। তো ফোন করে সকাল সকাল মা বললো যে ওকে ডক্টর একদম জাউ ভাত যেটা হয় সেটা দিতে আর ডাল দিতে আর কি। তো স্বাভাবিক সব খাবারই খেতে পারবে বলেছে। তো তারপরও আপাতত যত দিন ওষুধটা চলবে ততদিন হচ্ছে একটু নরম খাবার দাবারগুলোই খাবে। আর এখানে ত্রিভ একা একা খুব বোর হচ্ছিল, ওকে কার্টুন দিয়েছিলাম, তাও তার ভালো লাগেনি, কারণ সারাদিন সবার সাথে থেকে এখনও একদম 2 দিন ধরে একা হয়ে আছে। মায়ের সাথে একা একা, মাও তো কাজ করতে হচ্ছে, মা বেচারা একা একা কতই বা কার্টুন দেখবে। এই তো তারপরে সাত্বিকার জন্য আমি সব খাবার টাবার রেডি করে দিলাম। পাপা এসে অবশ্য খাবার নিয়ে গিয়েছিল পরে। আর পিসিমণি, মা আর পাপা হচ্ছে দুপুরে আবার খেতে আসবে। সকালে যদিও তারা বাইরে খেয়েছিল, রাতেও বাইরে খেয়েছিল, তো বললাম যে দরকার নেই, বাসায় এসেই খেয়ে যাও, আমি রান্না করতে পারবো। তারা আবার ভাবছিল যে ট্রিপকে নিয়ে একা একা কীভাবে রান্না করব। তারপরও করেছি, জাস্ট একটা তরকারিই করেছি। আর এখানে গতকালকের খিচুড়িও ছিল, তো এটাই আমি ব্রেকফাস্ট হিসাবে নিয়ে নিয়েছি আর কি। তো ব্রেকফাস্ট হিসাবে আমি আজকে খিচুড়িটাই খেলাম, সবজি ছিল ওটাই খেলাম। আর ত্রিপ তো ওভেনটাকে ধরার জন্য একদম পাগল করে দিচ্ছিল আমাকে, তো তার বুঝে না যেটা গরম। আর প্রচুর রোদ আসছিল বাসার মধ্যে, ভালোই লাগছিল। তো অনেকক্ষণ হয়েছে আমি খিচুড়িটা গরম করে রেখেছিলাম, কিন্তু খেতেই পারছিলাম না, ফোন এটা ওইটার জ্বালায়। আমি জাস্ট একটু মুখে দিয়েছি, তাকেই দেখি যে 3-4 ডায়পারটা, মানে আমি ডায়পারটা এনে রেখেছি ওকে পরাবো, সে ডায়পারটা জানলা দিয়ে ফেলে দিয়েছে। মানে কি যে একটা অবস্থা বাচ্চাকে, মানে ত্রিফকে আমি একা সামলাতে আমার একদম হিমশিম খেতে হয়েছে। আর এই যে তারপরে হচ্ছে ও একা থাকতে থাকতে বোর হয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। তো যেহেতু ঘুমিয়ে পড়েছে ভাবলাম যে আমি রান্নাটা সেরে নিই। একদম সিম্পলি একটা তরকারি রান্না করব আর কি আজকে, কারণ এত কিছু রান্না করার মতো তো পরিস্থিতি নাই। ত্রিভ হঠাৎ যদি আবার ঘুম থেকে উঠে যায় তখন ওকে কে দেখবে, আর আমি একা একা রান্না কীভাবে করব। তো সেজন্য ছোট ছোট মাছের তরকারি করেছি। ছোট মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে একটা তরকারি করেছি। আর তাছাড়া ডাল ছিল, ডাল সাত্বিকার জন্য যেটা রান্না হয়েছে সেটা ছিল। তো এই আর কি, ডাল আর একটা তরকারি দিয়ে হচ্ছে খাওয়া হয়েছে। রিলিজ তো আজকে দিয়ে দেবে বলেছে, তো যদি দেয় তাহলে তো সেটা দেখাই যাবে। যদি তারা রাতে ব্যাক করে তাহলে রাতে আবার রান্না করব সিম্পলি কিছু, পরের দিন থেকে একেবারে হচ্ছে রান্না বান্না হবে, হয় মা রান্না করবে, না হয় আমি রান্না করব। তো সেদিন হচ্ছে দুপুর হয়ে গিয়েছে আর কি। তো এখন আমি রান্না বসাবো, এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তো তারপরে যেটা শুনলাম যে রিলিজ নাকি আজকে দিয়ে দিবে, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা যেহেতু তরকারি রান্না করছি সেটাই রান্না করে নিই প্রপারলি, রাতের বেলা আবার হয়তো বা যা লাগে সেটা করব আর কি। সাত্বিকের জন্য যদি কিছু করতে হয় সেটাও আলাদা করে করে নেব। তো এখানে আমি বেগুন একদম চিকন করে বেগুন কেটে নিয়েছি, একেবারে চিকন না, বেশি চিকন হলে আবার গলে যাবে বেগুনটা, একটু মানে মিডিয়াম সাইজ করে আমি বেগুন কেটে নিয়েছি। টমেটো কেটেছি, পেঁয়াজ কুচি করেছি, আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, আর মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে ফার্স্টে প্যানে আমি এই রান্নাটা বেসিক্যালি হচ্ছে একবারে সব মেখে টেকে বসিয়ে দিতে হবে চুলায়, তারপর হয়ে যাবে। তো বেসিক্যালি রেসিপিটা হচ্ছে প্যানের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে, তারপর একে একে সব মশলা দিয়ে দিব। হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনে দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, একেবারে সামান্য দিয়েছি ধনে আর জিরা গুঁড়াটা, আর কাঁচামরিচও আমি ফালি করে দিয়ে নিয়েছি, লবণ দিয়েছি।
তারপর খুব ভালো করে মেখে নিয়েছি। ও আচ্ছা, এখানে তেলও দিয়েছিলাম, সবগুলোকে একসাথে দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। তারপর তার মধ্যে দিলাম বেগুন, বেগুনটাও দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, মানে একেবারে যেন মশলাটা মিশে যায়, মিশে যায়, কারণ যেহেতু এটা কষানো হবে না, তো এখানে ভালো করে মিশতে হবে মশলাটা, তা না হলে ভালো লাগবে না। তো ভালো করে সব মশলাগুলো মিশিয়ে তারপর এর উপর থেকে হচ্ছে মাছগুলো সাজিয়ে দিয়েছিলাম, আর তারপর একদম মাখা মাখা করে জল দিয়ে দিয়েছিলাম। বেসিক্যালি এটা শুকনো শুকনো একটা তরকারিটা হবে আর কি। তো মাখা মাখা জল দিলে এটা আস্তে সব কিছু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এখানে ছোট মাছ, বেগুন, পেঁয়াজ আর তারপর আছে টমেটো, এগুলো আসলে সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো একসাথে বসিয়ে দিলে একদম যখন মাখা মাখা হয়ে যাবে ঝোলটা, তখনই হচ্ছে বেসিক্যালি এটার তরকারিটা রেডি আর কি। তো এটাই হচ্ছে এটার রেসিপি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমাদের এখানে মানে কুমিল্লাতে বেশ ভালোই চলে এই রেসিপিটা, একসাথে মেখে ঠেকে বসিয়ে দেওয়ার এই রেসিপিটা ভালোই চলে আর ভালোই লাগে খেতে, বিশেষ করে শীতের দিনে। ও আচ্ছা, এটার মধ্যে যখন এটা হয়ে আসবে উপর থেকে আবার আমি ধনেপাতাও দিয়েছিলাম, তো চাইলে ধনেপাতাও আপনারা দিতে পারবেন, পরিমাণে বেশি কম যেটা আপনাদের পছন্দ মতো করে দিয়ে নিতে পারবেন আর কি। তো এই তো আমার মাখানোটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি, জাস্ট এটা হয়ে থাকবে, এবার নিজে নিজেই হয়ে যাবে, আর এত নাড়াচাড়া করারও কোনো প্রয়োজন নেই। মাছে আমি দুবারের মতো নেড়ে দিয়েছিলাম হালকা করে। তো এভাবে আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে।
তো আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। আর ওখান দিয়ে আমি সাইডে আগেই হচ্ছে ভাত রান্না করে ফেলেছিলাম। জীবও ঘুম থেকে উঠে গিয়েছে, মাঝখানে আবার পাপা এসে ভাত খেয়ে গিয়েছে। এখন মার পিসিমণি হচ্ছে বাইরে বসেই খাচ্ছে, কারণ হসপিটালের বিষয়টা, যেহেতু বাসায় বাচ্চা আছে তো হসপিটাল থেকে চাইলেই হচ্ছে এসে ঘরে ঠুসঠাস করে ঢুকে যায় না আর কি। মানে আমরাও একটু হাইজিনটা মেনটেন করার ট্রাই করি, কারণ বাচ্চাদের তো অনেক বেশি তাড়াতাড়ি ভাইরাস অ্যাটাক করে, তো একটু হাইজিন মেনটেন করে চলাটাই ভালো আর কি, সেজন্যই। আর ও খুব কান্নাকাটি করছিল, তারা হচ্ছে চলে গিয়েছে 2 দিন ধরে, তাদের দেখতে পাচ্ছে না, আবার তারা চলে গিয়েছে দেখে খুব দুষ্টামি করছিল, কান্নাকাটি করছিল। তো পরে হচ্ছে ওকে স্নান করালাম। গত 2 দিন ঠিকঠাকভাবে ওকে স্নান করানো হয়নি, আমিও স্নান টান করলাম, ওর কান্না থামাচ্ছেই না। তারপর চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ছাদে নিয়ে যাই, কি করব, বাসা খালি ফেলে তো আসলে বেরও হতে পারবো না। সাত্বিকাকে হসপিটালে যেও আমি দেখতে পারিনি একবারের জন্য, কারণ বাচ্চা নিয়ে হসপিটালে না যাওয়াটাই ভালো। আর ওকে যে কোথাও রেখে যাব এখন তো সেই পরিস্থিতিও নাই, কারণ বাসায় কেউই নাই। তো এই আর কি, ছাদে গিয়ে সে খুব খুশি, এত দৌড়াদৌড়ি করছে। আর আমাদের ছাদে একটা মিষ্টি কুমড়ার গাছ ছিল, আপনাদেরকে বলেছিলাম, সে একদম এটাকে রফা দফা করে দিয়েছে গাছটাকে। আমি নিষেধ করছিলাম, তারপরও কি বুঝে জানি না, বুঝলাম না, সে এই গাছটাকে অ্যাটাক করেছে। তারপর দেখলাম যে তারা বাসায় কেউ নাই আসলে, মানে বাসার মানুষগুলো না থাকলে সব কিছুই উল্টাপাল্টা। দেখলাম যে ছাদে গিয়ে যাই ফুল ফুটেছিল, কোনো ফুলই পাড়া হয়নি, পূজায় দেওয়া হয়নি, কিছু না। মানে আমিও তো পূজা দিইনি, ওকে নিয়ে তো আর পসিবলও না। তো সব ফুলে যেমন ফুটেছে তেমনই ফুটেই ছিল। আর এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো দেখলাম যে ফুলগুলো তাজাই আছে, কোনো ধরনের নষ্ট হয়নি বা মানে একটু কেমন দিন শেষে যেমন হয়ে যায়, চুপসে যায়, তেমন হয়নি আর কি। আর তৃপ্ত ছাদে যাবে মানেই হচ্ছে ঝাড়ু দেওয়া। আবার হচ্ছে পাশের বিল্ডিংয়ের ছাদের মধ্যে বাচ্চাগুলো বিকালবেলা যে খেলতে উঠেছে, ওগুলোর সাথে ডেকে ডেকে কথা বলছিল, খুব ডাকাডাকি করছিল। আবার ওই বিল্ডিংয়েরই হচ্ছে একদম হচ্ছে টপ ফ্লোরে আমার একটা স্যার থাকে, উনি হচ্ছে এখানে 2013 থেকে হয়তো বা আছে, 2013 থেকেই আছে এখানে, তো অনেক বছর থাকে। আবার তার মাঝখানে হচ্ছে ওনার কাছে আমি পড়েছিলামও, উনি হচ্ছে বাংলার প্রফেসর। সো কলেজে যখন ছিলাম তখন পড়া হয়েছে, আবার 9-10-এ যখন ছিলাম তখন পড়া হয়েছে, তো সেই সুবাদে ওনার সাথে ভালোই পরিচয় আছে আমাদের। তো উনি আমাকে ডেকে বলছিল যে মৃত্তিকা কী অবস্থা তোমার, কোথায় আছো। তো পরে জিজ্ঞেস করলো যে কোথায় পড়াশোনা করছি এখন, কলেজের নাম জিজ্ঞেস করলো। পরে বললো যে আমাদের হচ্ছে ভাইস প্রিন্সিপাল হচ্ছে ওনার বেস্ট ফ্রেন্ড। উনি আমাকে বলছিল যে তুমি কিন্তু মিস করবে না, নেক্সট টাইম যখনই কলেজে যাবে তুমি আমার নাম কিন্তু বলবে, আমার নাম তোমাকে বলতেই হবে ওনাকে। তো এই আর কি, অনেক কথা হলো স্যারের সাথে, অনেক দিন পর দেখাও হলো, ট্রিপের সুবাদেই হচ্ছে কথা হলো। ট্রিপকে দেখি হচ্ছে উনি বেসিক্যালি জানালা দিয়ে এসেছিল আর কি, কারণ ট্রিপ এত বেশি চিৎকার চেঁচামেচি করছিল ঝাড়ু নিয়ে। তো এই আর কি, পরে হচ্ছে বিকালের দিকে আবার কল আসলো যে সাত্বিকা এখন একদম ঠিকঠাক আছে, যদিও ওকে হসপিটাল নেওয়ার 1 ঘন্টার মধ্যেই ও ঠিক হয়ে গিয়েছিল। আমিও আন্দাজ করতে পারছিলাম যে একটা এই পেইনটা, মানে এই গ্যাসের যে পেইনটা, এটা বাসায় যদি ওষুধে না কমে তাহলে একটা ইনজেকশন আছে যেটা পুশ করলে একদম আধা ঘন্টার মধ্যে হচ্ছে ব্যথাটা কমে যায়। তো সেই ইনজেকশনটাই হচ্ছে পুশ করেছে ওকে, তো তখনই কমে গিয়েছে। তো তারপরও হচ্ছে ডক্টর বললো যে না, একটু অবজারভেশনে রাখার দরকার আছে, আপনারা আজকে দিনটা স্টে করেন। তো পরে হচ্ছে ওকে আরও পরে 2 থেকে 3টা মনে হয় ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এমনিতে কোনো ঝামেলা পাইনি, ওকে জাস্ট যেটা বললো যে খাবার দাবার একটু মেনটেন করতে হবে, স্বাভাবিক সব খাবারই খেতে হবে, তবে তেল চর্বি মশলাটা একটু কম খাওয়াই হচ্ছে বেটার হবে ওর জন্য। আর কিছু অ্যান্টিবায়োটিক্স দিয়েছে, আর তেমন কোনো সমস্যা পায়নি, কারণ ও যেহেতু খাবার ঠিকঠাক করে খেতে পারে না, তো ওর হিমোগ্লোবিন একটু কম আছে, হোয়াইট ব্লাড সেলস একটু বেশি আছে। এটা বেসিক্যালি হয় যে ইনফেকশন থাকলে, কোথাও মানে বডিতে কোনো ইনফেকশন থাকলে হোয়াইট ব্লাড সেলস বেড়ে যায়। সব কিছু আমি গুগল করে দেখেছি, ওর রিপোর্টগুলোও আমি দেখেছি। তো যেটা দেখলাম যে আসলে তেমন কোনো ঝামেলা নেই, ডক্টরও বলেছে। আর আমার মানে আমাদের এলাকারই এক দিদি হচ্ছে নার্সও আছে, উনি হচ্ছে অবজারভেশনে রেখেছিল আর কি সাত্বিকাকে। তো উনি বললো যে তেমন কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। তারপরেও আচ্ছা, ইন্ডিয়াতে তো নেওয়া হবেই, তখন তো আরও কনফার্মেশন হবে। আর এমনিতে কোনো ঝামেলা দেখছি না, ওর খাওয়াটা মেনটেন করলেই হবে। তো বাসায় এসে কি করব, অবসর টাইম কাটছিল না, ভাবলাম যে ত্রিবের কাপড় চোপড়গুলো একটু গুছাই, জানলা টালনা দিয়ে নিলাম, কারণ এখন উইন্টারে তো অনেক বেশি মশা আসে। তো আবার মশার থেকেও হচ্ছে অনেক ধরনের
রোগ টুক হয়, ডেঙ্গু ফেঙ্গু হ্যান ত্যান অনেক শোনা যাচ্ছে। লাস্ট কিছুদিন আগে ঢাকায় আমার একটা ফ্রেন্ড থাকে, আমরা হচ্ছে কলেজে একসাথে পড়তাম, পরবর্তীতে ওর বিয়ে হওয়ার কারণে ও হচ্ছে ঢাকায় চলে গিয়েছে আর কি, মানে আমি ইউনিভার্সিটি লেভেলের কথা বলছি। তো ও ওখানেই থাকে, ওখানে হচ্ছে আবার আরেকটা ভার্সিটি, একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো ওকে হচ্ছে মশা কামড় দেওয়ার কারণে ও ডেঙ্গু হয়ে গিয়েছিল আর কি। তো কনসিভও করেছিল, ওর বেবিটা হচ্ছে মিসক্যারেজ হয়ে যায়। সেজন্য আসলে কি বলবো, এত বাজে বাজে খবর, এগুলো শুনলে আসলে ভালোও লাগে না। তো পরে সেজন্য হচ্ছে আমি এখন থেকে তাড়াতাড়ি করে জানলা টালা সব কিছুই লাগিয়ে দিই। মানে শুধু ডেঙ্গুই যে মশা কামড়ালে ডেঙ্গুই হয় তা না, ম্যালেরিয়া আছে, আরও অনেক কিছু আছে, বাচ্চাও আছে ঘরের মধ্যে, সেজন্য আর কি যতটুকু সেফটি মেনটেন করা যায়। এখানে ত্রিভ একা বোর হতে হতে একদম পাগল করে ফেলছিল আমাকে। আমি আবার হচ্ছে একটু চা বসালাম নিজের জন্য, ভাবলাম একটু চা খাই, চা খেতে ইচ্ছে করছে। আজকে সকালবেলা এত বেশি ব্যস্ততার কারণে চাটাও খেতে পারিনি। তো পরে একটু চা বসালাম, চা খেলাম। আর ট্রিপ হচ্ছে চা দেখলেই বেশি ডিস্টার্ব করে, মানে বাচ্চাদের থাকে না যে বড়রা যেটা খাবে এটা, আর আমারও এত চায় নেশা হচ্ছে, মানে চাটা ছাড়তেও পারছি না। তো এইভাবেই চলছে আর কি। ওকে তো চা দিই না, জানি না চায়ের অভ্যাস হয়ে যাবে কিনা। তবে আচ্ছা হলেও সেটা বড় হলে হলো, সেটা ঠিক আছে, বাট এই বয়সে তো আমি কখনোই ওকে চা দেবো না, এখনও ডেভেলপমেন্টের টাইম। এই যে সে পাগল হয়ে গিয়েছে এটা নেওয়ার জন্য। তো ত্রিফকে হচ্ছে শুয়ে দিয়েছিলাম, ও টায়ার্ড হয়ে গিয়েছিল, এত বেশি দুষ্টামি করছিল। পরে সে বিছানা থেকে দৌড়ে নেমে গিয়েছে। ওকে একটা গান দিয়েছিলাম, গান শুনতে পছন্দ করে সে। গান দেখে, গানে কিভাবে ডান্স করছে সেটা দেখে সে নিচে নেমে ডান্স করছিল আর কি। ভালোই লাগে বাচ্চারা নতুন নতুন কিছু শিখলে। তো এভাবেই তারপর সন্ধ্যাটা কেটে গেল। তারপর হচ্ছে পাপা ফোন দিল, বললো যে সাথীকে কি রিলিজ দিয়ে দিয়েছে। অলমোস্ট তখন 8টা বাজে, তো তখন নিয়ে চলে এসেছে আর কি। তো এসে ও বলছিল পাপা যে চা খাবে, তো রং চা বানিয়ে দিলাম। আবার এখানে হচ্ছে সাত্বিকার জন্য আলাদা করে একটু জাউ ভাত রান্না করে দিচ্ছিলাম আর কি, সকালেরটা শেষ হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি নর্মালি একটা ফোড়ন দিয়ে নিয়েছি, একটু তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে, জাস্ট একটু স্মেলের জন্য। আর কিছুই দিইনি, মশলা বলতে কিছুই দিইনি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। আর এখানে পোলাওর চালটা আর ডালটা ভালো করে ভেজে বেশি করে জল দিয়ে একদম নরম করে পাতলা করে তৈরি করে দিয়েছি আর কি। আবার পাশাপাশি হচ্ছে এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো এই তো আজকে এই হচ্ছে এভাবেই কাটলো। এখানে আমি বসে বসে রিপোর্টগুলোও দেখছিলাম যে কি অবস্থা, কি হয়েছে, আসলে সমস্যাটা কোথায় হয়েছে। তেমন কোনো কিছুই টেস্টে পজিটিভ আসতে দেখিনি। এতগুলো টেস্ট করালাম, এত বছরের টেস্ট করানো হচ্ছে, কোনো ধরনের সমস্যায়ও ধরা পড়ছে না। তো চিন্তা করলাম যে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, সেটার জন্য ডক্টর দেখানো হয়েছে, সেই ধরনেরও কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু আসলে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা বেসিক্যালি গ্যাসেরই এত বেশি প্রবলেম হচ্ছে ওর, মানে বলার মতো না। যার কারণে খেতে পারছে না, ওয়েট লস হচ্ছে, মানে লস না, মানে একই ওয়েট থেকে যাচ্ছে, গেইন হচ্ছে না আর কি। আর এই তো রিপোর্টগুলো দেখলাম। তারপর রাতের জন্য হচ্ছে আর তেমন কিছু করিনি। তারাও বলছিল যে আর কিছু করতে হবে না, সিম্পলি আমি বেগুন ভর্তা করেছিলাম আর ডাল করে নিয়েছিলাম আর কি, আর ভাত করেছিলাম, আর দুপুরের তরকারি তো ছিলই। তো এইভাবেই আমার ত্রিব সবাইকে দেখে খুব খুশি হয়ে দৌড়াদৌড়ি খেলাখেলি করছিল আর কি। তো এই আর কি, আজকের দিনটা এভাবেই কেটে গেল। সবাই সাত্বিকার জন্য প্রে করবেন আর আমাদের জন্য প্রে করবেন যেন আমরা ভালো থাকতে পারি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। টিল দেন টাটা, সবাই অনেক বেশি ভালো থাকবেন।